হ্যালো, আমি ঐশ্বর্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই পডকাস্ট পরবাসী মঞ্জুরি। আরো একটি এপিসোড নিয়ে আজ চলে এসেছি। ইংরেজি নতুন বছরের প্রথমেই অনেক শুভেচ্ছা জানাই। ছোটদেরকে আমার আদর এবং বড়দেরকে আমার ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে একটি নতুন এপিসোড আবার শুরু করছি। আজ যিনি আমার সঙ্গে আছেন তিনি থাকেন নিশীথ সূর্যের দেশে। সেই ছোটবেলার ভূগোল বইতে পড়েছিলাম নিশীথ সূর্যের দেশ, তার মানে বুঝতেই পারছেন নরওয়ে কথা বলছি আমি। আজকে নরওয়ে থেকে ফ্রাঙ্কফুর্টে কথা হবে। আমার অতিথির নাম আজকে যিনি রয়েছেন তার নাম হচ্ছেন তনুকা মজুমদার। তনুকা থাকে নরওয়ের অসলোর সেন্ট্রালে। আর তনুকা পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নরওয়েতে 2023 সালে বহুজাতিক সংস্থা টিসিএস এর অনসাইট প্রজেক্টের ইঞ্জিনিয়ার হয়ে ও এখানে এসেছে। আর প্রবাসে তনুকা বেশ 1 বছর মতো এসেছে, তাই তো তনুকা? একদম 1.5 বছর মতন হলো। অনেক স্বাগত আমার পরবাসী ফুলঝুরির পডকাস্টের একটি পর্বে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকদিন ধরে সেই আমরা ভাবছিলাম যে পডকাস্ট এটা হবে। তো একদম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, তোমাদেরকেও। আর হ্যাঁ, আমরা তো ইন্ট্রোডিউস তো হয়েই গেলাম যে তনুকা মজুমদার। আর এই 1.5 বছর হয়েছে এসছি এখানে। আচ্ছা, বেশ। হুম। তাহলে আমরা আমাদের আড্ডাটা শুরু করছি একদম। যে আহ, আমি প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি তো এখানে মানে নরওয়েতে এলে কি করে? আমি এসছি অ্যাকচুয়ালি মানে একটা অনসাইট প্রজেক্টে। আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি কোম্পানিতে কাজ করি। তো আমাদের এখানে একটা রিকোয়ারমেন্ট ছিল, তো অ্যাজ আ ডেটা ইঞ্জিনিয়ার আমি অগস্ট 2023-তে এখানে আসি। আর তো হ্যাঁ, সেই হিসাবেই আমার এখানে আসা। আচ্ছা, যে তোমার প্রোফাইলে মানে দেখেই আমি বুঝলাম যে মানে তুমি নরওয়েতে চাকরি করতে এসেছো। তো নরওয়ের জীবনযাত্রা তোমার ভালো লাগছে? হ্যাঁ, এখন অব্দি তো বেশ ভালোই লাগলো। মানে দুখানা সেকেন্ড উইন্টার কাটছে এখানে। তো বেশ সুন্দর শহর। তো বেশ ভালোই কাটছে এখন অব্দি। আচ্ছা, নরওয়ের খাওয়া দাওয়া কেমন? নরওয়ের খাওয়া দাওয়া বলতে মানে ধরো ইন্ডিয়ান স্টোর্স তো আছে, মানে এখানে মানে শ্রীলঙ্কার স্টোর্স, তারপরে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান এরকম স্টোর্স আছে। তো মোটামুটি ধরো যেরকম ইন্ডিয়ান জিনিসপত্র ওই সবগুলো পাওয়া যায় ওখান থেকে। আর তাছাড়া মানে নরওয়েজিয়ান মানে বলতে এখানে প্রথমেই আমাদের মাথায় আসে নরওয়েজিয়ান স্যালমন। তো সেটা তো এখানে পাওয়া গেছে, আর এখানে বেশ ভালো লেগেছে ওইটা। আর তাছাড়া অ্যাকচুয়ালি মেইনলি এখানে তো যেহেতু এত ঠান্ডার দেশ, মিট বেসড সবকিছুই। তো বিফ, পর্ক, ল্যাম্ব কোনোটাই আমি খাই না। তো তাই জন্য একটু প্রবলেম। তো মেনলি তো সার্ভাইভ করছি ওটার উপরেই, স্যালমন, প্রনস এন্ড তো ভেজিটেবলস। তো মানে মোটা ইন্ডিয়ান ভেজিটেবলস খুব একটা মানে একটু দূরে যেতে হয় ইন্ডিয়ান স্টোর্স গুলোতে পাওয়ার জন্য। আর বাকি এমনি নর্মাল এখানকার যেরকম সব তরি তরকারি এই সবগুলো পাওয়া যায়। তো সেই তো মানে ভাবে চলছে। আচ্ছা, বেশ। এরপর একটুখানি চাকরির কথাতে আসি। তো হুম। নরওয়ের মানে আমি বলবো যে নরওয়েতে যে চাকরি পাওয়া, থাকা বা চাকরি পাওয়া সবকিছুর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ মানে কিরকম ভাবে মানে তোমার কি মনে হচ্ছে? আচ্ছা, এইখানে অনেকেই যারা আসে অ্যাজ আ স্টুডেন্ট যারা আসে, তো তাদের জন্য আমার মনে হয় যে একটু জব পাওয়া বা কিছু সেটা ইজি হয়ে যায়। মানে অ্যাজ আ হুম। স্টুডেন্ট যখন এলো, তারা পড়াশোনা করছে, পার্ট টাইম জব করছে, সেটা। আর মানে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রেন্ট তো আছে। মানে ইনফ্যাক্ট ইউরোপের যে কোনো জায়গায় ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানেও যেরকম নরওয়েজিয়ান ওটা জানলে একটা প্লাস পয়েন্ট থাকে, তো সেখানে চাকরির ক্ষেত্রে বা লোকাল কোম্পানিতে সুইচ করার ক্ষেত্রে এগুলো হেল্প করে। আর তাছাড়া জব মানে আমার তো যেরকম ইন্ডিয়ান কোম্পানি থেকে এসছি, আর অনসাইটেও মোস্টলি মানে সব ইন্ডিয়ানসই। তো আমি খুব একটা যে ডিফারেন্স বুঝতে পারছি বা নরওয়েজিয়ান কালচারের সাথে খুব একটা যে ইন্টারাকশন হচ্ছে বা ওটা একটু কমই আছে। তাছাড়া যারা ধরো লোকাল কোম্পানি বা নরওয়েজিয়ান কোম্পানিতে আছে, তো মানে দে আর হ্যাপি। মানে আম, ঠিকই আছে, কারণ ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে খুবই ইম্পর্টেন্স দেওয়া হয়। হুম। তো সেই। আচ্ছা,
তো তুমি কি ইউরোপে ইন্টার্নশিপ করেছো কখনো? আমি না না, আমার স্কুল কলেজ সবকিছুই ওয়েস্ট বেঙ্গল থেকে। তারপরে চাকরির ক্ষেত্রে অনেক জায়গায়, মানে এটা আমার ফার্স্ট, মানে ইন্ডিয়া থেকে বাইরে অনসাইট, এটা আমার প্রথম। আচ্ছা তাছাড়া ইন্ডিয়ার ভেতরে আমি মানে পুনেতে থেকেছি, ব্যাঙ্গালোরে থেকেছি চাকরির আচ্ছা ক্ষেত্রে। পড়াশোনা আমার ওখানেই, ওয়েস্ট বেঙ্গলেই সব। আচ্ছা, বেশ। তো ইন্টার্নশিপ থেকে ফুল টাইম চাকরি পেতে গেলে এখানে কি করতে হয়? মানে তোমার কি মনে হয় যে মানে তোমার ডোমেনে কি মনে হয়, ভাষা স্কিলটা বেশি জরুরি নাকি ভাষার জানাটা জরুরি নাকি স্কিলটা বেশি দরকার, কি মনে হয়? হ্যাঁ, আচ্ছা, আমার ক্ষেত্রে যেরকম আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসেছি, আর মানে আমার মোটামুটি বলতে পারো ডেটা ইঞ্জিনিয়ার, ওটাতে আছি আমি, বিগ ডেটা কাজে। তো এইখানে অ্যাকচুয়ালি মানে অফকোর্স স্কিল বা টেকনোলজিটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, বা যে কোনো জবের ক্ষেত্রেই প্রথমে টেকনিক্যাল সেটস মানে স্কিল সেটস গুলো সব দেখবে। আর ডেফিনেটলি আর মানে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা একটা প্লাস পয়েন্ট তো ডেফিনেটলি। তো সেটা আছে, বাট হ্যাঁ অফকোর্স টেকনিক্যাল স্কিল সেটটা তো প্রাইমারি। আচ্ছা, মানে ভাষাটাও যেমন দরকার, এবার দুটোরই সমানভাবে তুমি বলছো যে মানে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ডিফারও করে। মানে যদি অন্য রকমের কোনো ইন্ডাস্ট্রি হলো যেখানে ল্যাঙ্গুয়েজটা বেশি, মানে ওখানে বেশি হয়তো নরওয়েজিয়ান ক্লায়েন্টসই আছে, বা অন্য দেশের মানে ডিল করতে হবে, তো সেই অনুযায়ী মানে ডিপেন্ড করে মানে কি রকম ধরনের জব। বাট আমার আইটির ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ দরকার ডেফিনেটলি, বাট খুব একটাও নয়। ওটা ছাড়াও আমি অনেকজনকে দেখেছি যে তারা সুইচ করেছে বা লোকাল কোম্পানিতে গেছে, মানে না জানা সত্ত্বেও। আচ্ছা, বেশ। এরপর আমি একটুখানি আমি বুঝলাম খানিকটা। আহ এরপর আমি তোমাকে বলবো যে তোমার একটু জার্নিটা আমাদেরকে একটু মানে ডিটেলসে বলো। তাহলে আমি বলবো যে যারা নরওয়েতে আসতে চাইছে তাহলে তাদের একটু সুবিধা হবে। আচ্ছা, ওকে, ডিটেলস মানে একদম মানে স্কুল কলেজ মানে শুরু থেকে। মানে একটু একটু হ্যাঁ, একদম একটু একটু বলো, মানে তাহলে তুমি কি করো, তুমি কি করতে, তোমার একটুখানি মানে পাস্টটা একটু শুনবো আর কি, তাহলে আমি হ্যাঁ, বুঝতে যারা দেখবে আমার এই হুম, এপিসোডটা তাহলে তারা আন্দাজ করতে পারবে আর কি। আচ্ছা, ওকে। তো আমি আহ, মানে মানে ক্লাস 10 পাশ করেছি ডায়সেশন, সেন্ট জনস ডায়সেশন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, কলকাতা থেকে। তারপরে +2, 11, 12ও করেছি ওখান থেকেই, বালিগঞ্জ শিক্ষা সদন। তারপরে ইঞ্জিনিয়ারিং করেছিলাম আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দুর্গাপুর থেকে, বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। সেখান থেকে 4 বছর করে তারপরে আমার মানে ফার্স্ট কোম্পানি ছিল টেক মহিন্দ্রা, যেটা আমি 2012-তে জয়েন করি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো সেইখানে মোটামুটি 3.5 বছর মতন ছিলাম। তো সেখানেও প্রথমে পুনেতে পোস্টিং ছিল, সেখানেও ওখানে ট্রেনিং হয়েছিল। তো তারপরে আমি কলকাতাতে চলে আসি। তারপরে সেখান থেকে অ্যাকচুয়ালি আমি সুইচ করি ইনফোসিস ব্যাঙ্গালোর। হুম মানে হুম সেটা ছিল 2016-তে আমি জয়েন করি সেখানে। তো সেখানেই অ্যাজ আ লাইক বিগ ডেটা ইঞ্জিনিয়ার, আর সেখানেই মানে ডেটা ইঞ্জিনিয়ার হিসাবে জব চলে। তো তারপরে মোটামুটি আমি তারপরে তো সেই 2000 লাইক 2020-তে তো সেই করোনার জন্য আবার আমাকে চলে আসতে হয় তখন কলকাতা। তখন হঠাৎ করে সেই মার্চ 2020-তে আমি কলকাতা চলে আসি। তো তখনও অ্যাকচুয়ালি সেরকম ভাবে আমি ডিসাইড করিনি কি করব না করব, তখন ব্যাঙ্গালোরেই ছিল আমার বেস লোকেশন। তো তারপরে তো ওয়ার্ক ফ্রম হোম চলে, তার মধ্যেই হঠাৎ করে টিসিএস এর অফারটা আসে। তো তখন আমি মানে কোম্পানি সুইচ করি, মানে ইনফোসিস থেকে আবার টিসিএস। আর তারপরে যেহেতু বাড়ি ঘর মানে মা বাবা সবাই কলকাতাতে আছে, তো তাই জন্য কলকাতা টিসিএস এ আবার আমি 2021-এ সেপ্টেম্বর মাসে জয়েন করি। তো তুমি তো দক্ষিণ তারপরে হুম, তুমি তো দক্ষিণ কলকাতার মেয়ে, সন্তোষপুরের মেয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাদবপুর, যাদবপুর, হ্যাঁ যাদবপুর, আমি তো সন্তোষপুর। জানি, হ্যাঁ। হ্যাঁ। তো তারপরে তো মানে সেখানে মোটামুটি একটা প্রজেক্ট যায়, তারপরে সেকেন্ড প্রজেক্টে তখন আমি ভাবলাম যে ঠিক আছে, মানে অনেক দিনই হলো মানে ইন্ডিয়াতে জব করে, একটু এক্সপ্লোর করা যাক বাইরে কেমন হয় ওখানকার। তো তখনই আমি মানে স্টার্ট করি। তো সেরকম আমার কিছু স্পেসিফিক ছিল না যে কোন কান্ট্রিতে যাব বা কিছু। তো আমি মোস্টলি অ্যাকচুয়ালি একটু দেখছিলাম যে ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলো, মানে ধরুন মানে ক্যানাডা হোক, অস্ট্রেলিয়া হোক বা ওরকম। তো তারপরে আমি দেখলাম যখন মানে ওখানকার যে আমাদের থাকে ডিপার্টমেন্ট থাকে আরএমজি বা রিসোর্স যারা অ্যালোকেট করে, তো তাদের সাথে আমি গিয়ে কথা বললাম। তখন বললো যে দেখো তোমার মানে যা সিভি বা তোমার স্কিল সেট যা আছে সেটাতে এখন এইগুলো জায়গায় সব রিকোয়ারমেন্ট এখন আছে। তখন আমি যে ঠিক আছে লেটস ট্রাই, মানে সেরকম কোনো স্পেসিফিকেশন কিছু ছিল না। তো তারপরে যখন সব জায়গা থেকে মানে সব আলাদা আলাদা সব চলছিল সব ইন্টারভিউ, তো এইটাই মানে প্রথম ক্লিক করলো।
তো তারপরে তো এখানে আসা, মানে তারপরে মোটামুটি বেশি দিন আমার মানে সব কোম্পানি থ্রু দিয়ে ভিসা প্রসেসিং আর সবকিছু হয়েছিল। তো তাই জন্য খুব বেশি টাইম লাগেনি, মোটামুটি স্মুথলি হলো। আর এই 1 আগস্ট 2023-তে তারপরে ট্রাভেল করলাম। তো সেটাও মানে খুব অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল, বলো তো, প্রথম। তুমি নরওয়েতে এলে কি মনে হলো, কেমন কিরকম কি মনে হলো? হ্যাঁ, আমি প্রথমে আসার আগে তো খুবই মানে কি বলবো, খুবই মানে চিন্তায় টেনশনে ছিলাম, কারণ এখানে চেনা জানা কেউ ছিল না। মানে অন্য কান্ট্রিজে কি ধরো জার্মানি হলো কিংবা কানাডা, ইউএসএ তে অনেক চেনা জানা মানে স্কুল কলেজের বন্ধুরা আত্মীয় স্বজন অনেকে আছে, বাট নরওয়ে এমন একটা জায়গা মানে কেউ মানে কোনো চেনা জানা কেউ ছিল না। তো তারপরে অনেক মানে খুঁজে টুজে ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে আর সব পুরনো বন্ধু সবাইকে পিং করে কিছু আমি কন্ট্যাক্ট মানে জোগাড় করলাম। তারপরে তাদের সাথে কথাবার্তা স্টার্ট করলাম। তারপরে এমনি সোশ্যাল মিডিয়াও আমাকে অনেক হেল্প করেছে, অ্যাকচুয়ালি ফেসবুকের অনেক পেজ আছে যারা মানে নতুন যারা অসলোতে আছে, বা অনেক ধরনের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপস আছে, তো সেগুলোতে সব আমি কানেক্ট করতাম, করে দেখতাম মানে জানার চেষ্টা করতাম। কারণ আমি খুব কম টাইম পেয়েছিলাম, জাস্ট মানে আমার মানে ইন্টারভিউটা হয়েছিল 1 জুন আর আমি ট্রাভেল করেছি 1 আগস্ট। তো জাস্ট মানে খুবই কম টাইম, 2 মাসের ভেতরে, তার ভেতরে যতটা আমি ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি। তো সবাই তো প্রথমে যেটা বলতো ঠান্ডা ঠান্ডা নিয়ে তো খুবই মানে টেনশনে ভয় ছিলাম যে কি করে সার্ভাইভ করবো এতটা ঠান্ডায়। তো তাছাড়া তো মোটামুটি সব ইনফরমেশন সব একে গ্যাদার করে তারপরে গেলাম। আর তাছাড়া কোম্পানিও তো অনেকটা মানে সাপোর্ট করেছে সবকিছুতে, তারপরে কলিগসরা ছিল। তো সেইভাবেই তারপরে প্রথম ঠান্ডাটা তো দেখলাম মারাত্মক, আগের বছর ঠান্ডাটা ছিল। তো প্রায় একদিন তো আমার মনে আছে -22 অব্দি চলে গেছিল। উম, তো হ্যাঁ, বিশাল এক ঠান্ডা। হঠাৎ মানে মানে কিছুটা এখানে টাইমের জন্য। 10 মাস গেলেই -10 মাস গেলেই এখানে একদম মানে আর বেরোতে ইচ্ছা করছে না, আজকেই হয়ে যাবে, ভালো লাগছে না বেরোতে, কিরকম একটা। হ্যাঁ, মানে আমি এই ওয়েদারের বিষয়ে আসবো পরে। এটা আমার খুব জানার একটা ইচ্ছে যে নরওয়ের মানে ওয়েদারটা কিরকম, বলবো এটা। তো হ্যাঁ, আমি একটু জিজ্ঞেস করছি যে তুমি যেহেতু এখানে আছো 1.5 বছর মতো, তাও তো তোমার কি মনে হয় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য নরওয়ের একটা মানে উন্নতির জায়গা, মানে কিরকম মানে মানুষ এখানে লাইফস্টাইল কিরকম উন্নতি করতে পারবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে, বা কিরকম? হ্যাঁ, এমনি স্কোপ তো আছে, মানে স্কোপ আছে ভালোই। কিন্তু হ্যাঁ, ওটা ডিপেন্ড করছে মানে তার ভেতরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভেতরে কি কি স্কিল সেটস আছে, ওদের রিকোয়ারমেন্ট কিরকম আছে সেরকম উপরে। বাট হ্যাঁ, মোটামুটি মানে এখানে আছে, মানে ডিমান্ড তো আছে। হুম। আচ্ছা, তো এখানে ধরো কাজের মান কিরকম, মানে তোমার ডোমেনে ইন্ডিয়াতে কাজ করার তুলনায় তুমি কি এখানে আরো মানে ডিটেলসে, মানে আমি বলতে চাইছি যে নরওয়েতে তুমি কি আরো ডিটেলসে এখানে কাজ করতে পারছো বলে তোমার মনে হয়, নাকি ইন্ডিয়াতে আরো বেশি করে কাজ করতে পারতে, মানে কি মনে হয় তোমার? মানে এমনি ডিফারেন্স বলতে একটা তো যেটা ফার্স্ট যেটা ডিফারেন্স যেটা দেখেছি যে মানে টাইমিং ডিফারেন্সটা, মানে একটা তো হচ্ছে যে ইন্ডিয়াতে যেরকম মোটামুটি সবকটাতেই 9 আওয়ার্স, আর সেটা ওয়ার্ক ফ্রম হোম করলে একটু স্ট্রেচ হয়েই যায়। তো এইখানে যেরকম একদম মানে 9 to 5 8 আওয়ার্স এ সবাই মানে স্টিক করে থাকে। আর এখানে অ্যাকচুয়ালি হ্যাঁ মানে জবের অন্য রকমের মানে মানে চ্যালেঞ্জেসটা ডিফারেন্ট, মানে ওইখানে ইন্ডিয়াতে অন্য রকমের চ্যালেঞ্জেস থাকে, এখানে অন্য রকমের। আর কি বলবো, মানে অলমোস্ট কোয়ালিটি অফ ওয়ার্ক বা কোয়ান্টিটি কোয়ালিটি হিসাবে তো একই, মানে অলমোস্ট সেম টাইপের। কিন্তু আমাদের যেরকম কি আলাদা এনভায়রনমেন্টে কাজ করতে হয়, মানে ওখানে যেরকম কি আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থাকে, এখানে ডিরেক্ট যেরকম প্রোডাকশন এনভায়রনমেন্ট। আর এখানে পুরো ক্লায়েন্টসরা আছে, ক্লায়েন্ট ফেসিং, তো ওই সবগুলো আছে একটু চ্যালেঞ্জেস। তো সেটাই অ্যাকচুয়ালি মেইন ডিফারেন্স থাকে। আচ্ছা, বেশ। তুমি বর্তমানে কি পোস্টে কাজ করছো, মানে তুমি এনজয় করছো তার মানে, এটা আমি শুনে বুঝলাম আর কি, বেশ নরওয়ের ব্যাপারটা। আমি সিনিয়র ডেটা ইঞ্জিনিয়ার হিসাবে এখানে কাজ করছি। তো সেই মানে এমনি হ্যাঁ মানে জবে চ্যালেঞ্জেস তো আছে, বাট ওই চলছে। আচ্ছা, আর অসলো শহরটা কেমন নরওয়ে, মানে আমি কোনোদিনও যাইনি তাই জিজ্ঞেস করছি, মানে একটু কিউরিওসিটি আছে আমার এই বিষয়ে আর কি। হ্যাঁ, অসলো শহরটা বলতে মানে এমনি তো যেরকম মানে দেখো ইউরোপের যে কোনো জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট এইসবের তো সুবিধা আছেই। যেরকম ওই একটাই ট্রাভেল কার্ড থাকবে যেটাতে তুমি মানে ট্রেন হোক, বাস হোক, ট্রামস হোক,
তো সেইগুলো সবই অ্যাভেল করতে পারবে। আচ্ছা, তাছাড়া এমনি দেখো এরিয়া হিসাবে তো ছোটই বেশ, অসলো সিটিটা ছোট এরিয়া হিসাবে। আর তাছাড়া মোটামুটি মানে কি বলবো মানে যে সেন্ট্রাল যে অসলোটা, তো সেইখানে মানে অনেক মানে ভিড় ভাড় লোকজন একটু বেশি। আর একটু আউটস্কার্টে মানে আমার অফিসটা যেরকম একটু আউটস্কার্টে রোমেন বলে একটা জায়গায়, তো সেখানে একটু লোকজন একটু কম আছে। তো এরকমই মানে সেরকম আর বেশ মানে সাজানো গোছানো ক্লিন সিটি। আচ্ছা, মানে এখানে আমি বলছি যে যেমন ধরো আমরা ধরো কোনো বনের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেনে করে, হঠাৎ দেখছি আমাদের নেটওয়ার্কটা নেই, নেটওয়ার্কটা থাকছে না, ফোনের তোমার টাওয়ার থাকছে না, মানে ওখানেও কি সেম ওরকম হয়? মানে কিরকম ব্যাপারটা? আচ্ছা, না মানে আমি যেরকম মানে প্রত্যেক দিনই অফিসে যাওয়ার সময় মানে ওই ট্রামে করে আমাকে যেতে হয় মোটামুটি 30 মিনিটস। তো সেখানে আমি প্রত্যেক দিনই তখন যাওয়ার সময়টা আমার মায়ের সাথে কথা বলতে বলতে যাই ইন্ডিয়াতে। তো তখন আমার কোনো সেরকম কোনো অসুবিধা হয় না, মোটামুটি স্মুথলি কথা বলতে বলতে মানে মেট্রো দিয়ে যাই, মানে মেট্রো ধরতে হয় তারপরে বাসও ধরতে হয়, তো কোনো সেরকম অসুবিধা সেরকম ভাবে ফেস করিনি। অ্যাটলিস্ট আমি মানে ট্রাম ট্রেন আর মানে মোটামুটি বাস মেট্রো এগুলোতে খুব একটা অসুবিধা এখনো অব্দি ফেস করতে হয়। এই অফিস যাওয়ার সূত্র ধরে আমি একটা কথা বলছি যে তোমার অফিসের যদি ধরো আমি তোমায় জিজ্ঞেস করছি যে ধরো আমি জিজ্ঞেস করছি ওয়ার্ক কালচার, মানে মানে আমি বলতে চাইছি যে যে সামঞ্জস্যটা, তুমি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো তোমার নরওয়ের কোনো পরিবেশে বলো বা তোমার কাজের সঙ্গে, বিকজ তুমি একটা অন্য দেশ থেকে এখানে এসেছো, হ্যাঁ মানে কিরকম চ্যালেঞ্জেস আছে? অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস ইন দ্য সেন্স না অতটা মানে আমি বুঝতে পারিনি। কারণ কি হয়েছে মানে আমি যেহেতু মানে টিসিএস ইন্ডিয়া থেকে এই লোকেশনে যেই মানে প্রজেক্টে এসছি, এখানে সবাই ইন্ডিয়ান, মানে এ টু জেড সবাই ইন্ডিয়ান। তো আমার প্রজেক্টের ম্যানেজার থেকে শুরু করে জুনিয়র সিনিয়র মানে সবাই ইন্ডিয়ান, তো তাই জন্য খুব একটা ডিফারেন্স বোঝাই যায় না। যেরকম ওখানেও আমরা সেই লাঞ্চ টাইমে একসাথে বসে সবাই মানে লাঞ্চ করছি, এখানেও সেই একই মানে সব সেমই লাগছে, মানে খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না। সেটা মেবি মানে যারা লোকাল কোম্পানিতে গেছে আরো নরওয়েজিয়ানদের সাথে যারা মিক্স করছে তারা বলতে পারবে সেটা যে ডিফারেন্সটা কিরকম। জীবনধারা বা লাইফস্টাইলে কোনো চ্যালেঞ্জেস পেয়েছো? জীবনধারায় বলতে গেলে এক তো হচ্ছে এখানে যেরকম কি মানে কলকাতায় থাকতে কি যেরকম মানে কি অটো আছে রিক্সা আছে, মানে এখানে হাঁটাহাঁটিটা অনেক বেশি। এখানে ধরো সব জায়গায় হ্যাঁ বাস স্ট্যান্ড হোক কি যে ট্রেন অব্দি যে স্টেশন অব্দি যেতে হবে সেটাও মোটামুটি মানে হাঁটাহাঁটির পথ, মানে খুবই হাঁটতে হয় সেটা। কারণ অফিসেও যে নেমে যেই মানে স্টেশনে নামলাম স্টেশন থেকে অফিস অব্দি বেশ অনেকটা হাঁটাহাঁটি, তো এইটা তো একটা আছে। তাছাড়া যেরকম ওখানে কি আমি নিজের মানে মা বাবার সাথে থাকতাম সব মানে কাছে করে সব, তো এখানে কি বাজার করা থেকে শুরু করে এভরিথিং নিজেকে করতে হয়, তো সেটার আলাদা একটু চ্যালেঞ্জেস আছে, বাট ঠিক আছে মানে ম্যানেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ ম্যানেজেবল, কারণ হাতের কাছে সবই মোটামুটি সব স্টোর্স গুলো এখানে যেগুলো আছে কাছেই আছে, সব মানে বাজার টাজার সবসময় তো করা যায়। আচ্ছা, এবার আমি আবার একটুখানি ওয়ার্ক কালচারের দিকে আসছি। আমার বক্তব্যটা হচ্ছে ইন্ডিয়ার যে অফিসের তুমি বললে অফিসের কাজের ওয়ার্ক কালচার বা কাজের সংস্কৃতি মানে বনাম নরওয়ের কাজের সংস্কৃতির সুবিধা এবং অসুবিধাগুলো কি? সুবিধা আসলে বলতে এখন অব্দি আমি যেহেতু মানে কি বলবো ডেপুটেশনে এসছি, হ্যাঁ তো সেহেতু মানে আমার মনে হচ্ছে যে অনেকটাই সেম, মানে আমি কিছু মানে শুধু ওয়ার্ক আওয়ারটা একটুখানি এখানে কম, মানে 7.5 আওয়ার্স 8 আওয়ার্স যেটা বললাম, তো 8 আওয়ার্স ওয়ার্ক। আর এখানে সেটাই মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে অনেকটা ইম্পর্টেন্স দেওয়া হয়। তো সেটা একটা মানে জাস্ট ডিফারেন্স যেটা বুঝেছি। তাছাড়া কাজের ক্ষেত্রে বা মানে অলমোস্ট সেম, মানে খুব একটা যে ডিফারেন্স আমি বুঝতে পারছি তা নয়। আচ্ছা বেশ। আচ্ছা তুমি অসলো একদম সেন্ট্রালি থাকো তুমি আমাকে বলেছিলে প্রথমে। হ্যাঁ মানে ওই কাছাকাছি মানে মেওস্টু একটা জায়গা। আচ্ছা হ্যাঁ। তো প্রথমে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তো এখানে আমাদের জার্মানিতে ইদানিং আগেও ছিল বাড়ির একটু খুঁজে পাওয়া, যেটাকে বলি আমরা আবাসন খুঁজে পেতে একটু প্রবলেম হতো, ঘর খুঁজে পেতে। তো নরওয়েতে কিরকম ব্যাপার ব্যবস্থাপনাটা আছে? মানে তুমি তো একটা অন্য দেশ থেকে এসেছো, তো এখানে তোমার বাড়ি বা আবাসন পেতে খুঁজে পেতে প্রথমে একটু কষ্ট হয়েছিল?
হ্যাঁ, এইটা একটা এখানে একটু প্রবলেম আমার প্রথমে হয়েছিল। সেটা হচ্ছে যে এখানে একটা সাইট আছে, মানে আমি ওখান থেকে যখন ট্রাই করছিলাম যে কোথায় মানে আমি এসে থাকবো, কারণ আমাদের ইনিশিয়াল সেরকম কেউ মানে অ্যাকোমোডেশন মানে প্রোভাইড করেনি। তো তাই জন্য আমাকে প্রথমেই এসে খুঁজে মানে আগে থেকেই আমাকে একটু খুঁজে রাখতে হয়েছিল। তো তারপরে আমি লাকিলি মানে এক কলিগের মানে সাবলেট করেছিল সে অ্যাপার্টমেন্ট, তো সেখানে আমি প্রথম 2 মাস থেকেছিলাম। কিন্তু এবার যেখানে হয় না, এখানে একটা সাইট আছে fin.no বলে একটা সাইট, যেখান থেকে সব বাড়ি খুঁজে পাওয়া যায়, কিংবা যদি কারোর নিজের রেফারেন্স হলো, কন্ট্যাক্ট হলো, সেটা আলাদা। কিন্তু ওই সাইট থেকে গিয়ে মানে মেনলি আমি সেটাই ট্রাই করেছিলাম, মানে প্রথম 2 মাসের পর তো যখন আমি মানে এখন যে প্রেজেন্ট অ্যাপার্টমেন্টটাতে আছি, তো সেইখানে আমি ওই fin.no থেকেই খুঁজে খুঁজে মানে মানে পেয়েছিলাম সেটা। তো সেটা একটু একটুখানি টাইম, নামটা এটা কি কোনো অ্যাপ না ওয়েবসাইট? এটা একটা ওয়েবসাইট, মানে এর মধ্যে অ্যাপও আছে, মানে ওয়েবসাইট থেকে fin.no নাম আরেকবার বলো তাহলে একটুখানি মানে এটা হচ্ছে fin.no fin.no। এনো, আচ্ছা। আর এটা ছাড়া আর কোনো আছে নাকি? মানে তাহলে লোকের একটু সুবিধা হবে যে কিরকম, যেমন আমাদের এখানে ইমো স্কাউট, ইমো ওয়েব, স্পটা হোম এরকম তোমার আছে, সেরকম আরো কি আরো কিছু আছে নাকি এটা? fin.no অ্যাকচুয়ালি মেন, ওখানেই সবকিছু থাকে। ইনফ্যাক্ট নট অনলি বাড়ি ঘর, অনেকে যারা ধরো শিফট করছে তারা কোনো মানে জিনিসপত্র বিক্রির জন্য, অনেক কিছুর জন্যই মানে রিসেলের জন্য, এইসবের জন্য ইউজ হয় সাইটটা। আর তাছাড়া যেরকম বিভিন্ন ফেসবুক পেজ আছে, নিউ টু অসলো, তারপরে অনেক ধরনের মানে ফেসবুক পেজ, সেখান থেকেও অনেক কিছু মানে লিঙ্ক পাওয়া যায়। তো সেইগুলো আমি প্যারালালি ছিলাম, আর সেইগুলো মানে আর এই fin.no দুটো থেকেই দেখে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, নরওয়ে কি ডিজিটালাইজড? আর নরওয়ে থেকে খুব ডিজিটালাইজড নরওয়ে? হ্যাঁ, মোটামুটি তো ডিজিটালাইজ, মানে সবকিছু মানে তোমার সবকিছু কার্ডেই চলছে, সবকিছু মানে ক্যাশ খুব ওটাতেই। তাছাড়া তোমার হ্যাঁ সবকিছু মানে ট্রাভেল কার্ড থেকে শুরু করে সবই কার্ডে, মানে সব ট্রানজাকশন। ক্যাশ একদম ইউজ হয় না? হ্যাঁ, না প্রথম প্রথম ইনিশিয়ালি এসে যখন আমার মানে ওই ব্যাংক অ্যাকাউন্ট হতে বা সবকিছু যখন একটু টাইম লাগছিল, তখন আমি মানে তখন ক্যাশ ইউজ করেছিলাম, মানে ইনিশিয়ালি এসে নিয়ে। তো তারপরে তো লাস্ট মানে অনেক মাসই হয়ে গেল যে আর ইউজ করতে হয়নি সেরকম। আচ্ছা, এরপর বলবো যে তোমাকে যদি বলা হয় নরওয়েজিয়ান সমাজে কিছু পরিবর্তন করতে, তুমি কি কি পরিবর্তন চাইবে? ওরে বাবা, ভাবছি। আমি তো সেই জাস্ট 1.5 বছর এসেছি, কি আর পরিবর্তন চাইবো বা করবো। আচ্ছা, লোকজন কি খুব ফ্রেন্ডলি নাকি মানে খুব হাসি কথা বলে, মানে কিরকম লোকজন? খুব ফ্রেন্ডলি নরওয়েজিয়ানরা রাস্তাঘাটে যারা চলাফেরা করছে বা কিরকম? মানে সত্যি আমি সত্যি যেটা, বলো। হ্যাঁ আমি যেটা এমনি যেটা শুনেছি লোকজনের মুখে, সেটা হচ্ছে যে তারা একটু মানে একটু রিজার্ভড হয়, নিজেদের ভেতরে থাকা বেশি পছন্দ করে। হ্যাঁ, এইটা আমি লোকজনের মুখে শুনেছি। আর ইনফ্যাক্ট এতদিন হয়ে গেছে আমারও তো মানে খুব যে নরওয়েজিয়ান বা ফ্রেন্ডশিপ বা কথা সোশ্যালাইজ করা সেরকম হয়নি এখনো অব্দি, কারণ আমার মানে সেরকম অ্যাকচুয়ালি ফ্রেন্ডস গ্রুপ বা ওরকম কালিগ গ্রুপ কেউ নেই সেরকম, মানে নন ইন্ডিয়ান। তো তাই জন্য সেরকম স্কোপও পাইনি। আর এমনি রাস্তাঘাটে তো এমনি হ্যাঁ মানে ইন্টারাক্ট ইন দ্য সেন্স, মানে ধরো হ্যাঁ কিছু রাস্তা ভুলে গেলাম, জিজ্ঞেস করলাম কিছু, মানে ওরকম ধরনের তো সবাই হেল্প করে, হেল্পফুল আছে। বাকি যে ওরকম যে খুব ফ্রেন্ডলি বা নিজে থেকে এসে কেউ অ্যাপ্রোচ করবে বা কথা বলবে সেরকম নয়, মানে মোটামুটি তারা একটু রিজার্ভ থাকে, নিজেদের মধ্যে থাকে। বেশ। তো তুমি কি পরিবর্তন করতে চাইবে নরওয়েজিয়ান সমাজে? ভাবছি পরিবর্তন আর কি করবো, সেরকম তো কিছু মনে আসছে। পরিবর্তন করার আমার মনে হচ্ছে যে একটু ভালো মানে কি বলবো, বাঙালি রেস্টুরেন্ট যদি হতো ভালো। বাঙালিরা তো এই রসে বসেই আছে একদম, মানে ঠিক দিকেই গেছে একদম, টিপটা খুব ভালো পয়েন্ট এটা একটা। আচ্ছা, ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে, কিন্তু ঠিক সেই মানে বাঙালি মানে জিনিস, মানে বাঙালি জোশটা নেই। তো সেইটা খুব মিস করি মাঝে মাঝে। তো একটু বাঙালি রেস্টুরেন্ট ওইসব হলে একটু বেশ ভালো লাগবে। আচ্ছা, এটাই শুধু তুমি পরিবর্তন করতে চাও? আর তাছাড়া আমি বলবো যে আমি তো খুব নতুন, মানে কোনো পরিবর্তন আনার জন্য বা কিছু কমেন্ট করার জন্য খুবই নতুন। মানে আরো কিছু বছর যদি থাকি বা কিছু দেখে শুনে নিয়ে তখন আমি যদি বুঝি, কিংবা যদি কোনো মানে কি বলবো, এখনো অতটা আমার লোকাল ইন্টারাকশন বা লোকাল নর্মের সাথে যে খুব মানে ওটা হয়েছে চেনা পরিচিতি সেটা নয়, মানে মোটামুটি যেহেতু ডেপুটেশনে এসেছি সব ওই ইন্ডিয়ান কালচার আর ওটার ভেতরেই আছি, তাই জন্য তো সেম। আচ্ছা,
আমি এবার জিজ্ঞেস করবো একটু ওয়েদার নিয়ে, যে নরওয়েতে আমরা প্রত্যেকেই জানি যে নিশীথ সূর্যের দেশ। তো এখানে 6 মাস তোমার সূর্য ওঠে, বাকি মাসটা হয়তো সূর্য ওঠে না, আমি ঠিক জানি না। তো মানে যা পড়েছি আমি, তো তুমি তো একদম মানে কি বলবো, কলকাতাতে একদম মানে সূর্যই আমাদের, সূর্য ছাড়া, সূর্য ইজ দ্য জোশ আমরা বলি। আমাদের মানে ইউরোপ মানেই একটু মেঘলা মেঘলা ওয়েদার। আমাদের এখানে 22 দিন, এক একটা সময় যায় 1.5 মাস 1 মাস সূর্য ওঠে না। তো প্রথম প্রথম তুমি যখন এসেছিলে তোমার কষ্ট হতো না? মানে কি মনে হতো তোমার? এখানে তো সূর্য ওঠে না অনেক দিন, তখন কি মনে হতো তোমার? তুমি ম্যানেজ করো কি করে? হুম। তো আমি যখন এসেছি মানে অগস্ট মাস, তখন অ্যাকচুয়ালি তখন ওয়েদারটা ভালো, তখন তো প্রায় 10টা অব্দি সানলাইট আছে, মানে সানসেটই হচ্ছে অনেক লেটে। তো অগস্ট মাস গেল, অগস্ট গেল, সেপ্টেম্বর অব্দি ঠিক আছে। তখন তার কি বলতো, আমি প্রথমবার মানে স্নোফল বা মানে যে ওটা মানে আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি প্রথম বছর যখন এসেছি। তো উইন্টারের জন্য আমি অ্যাকচুয়ালি অপেক্ষা করছিলাম, উইন্টার নিয়ে যে কেমন হবে। আমি অনেক শুনছি, মানে সবাই খুব বলছে যে হ্যাঁ এত স্নোফল হয়, এত এই। তো তাই জন্য আমি ওয়েট করছিলাম। তারপরে ফার্স্ট আমার মনে আছে স্নোফল হলো আগের বছর মানে 23-তে, তোমার ঠিক অষ্টমীর দিন, হ্যাঁ, যে অক্টোবর মাসের অষ্টমীর দিন, তো হালকা স্নোফল হয়েছিল। আর সেদিন তো মানে খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছিল, আমি ফার্স্ট টাইম ওরকম স্নোফল দেখছি। তো তারপরে থেকে অ্যাকচুয়ালি সেই দিন ছোট হতে লাগলো, মানে অক্টোবর থেকে। এটা তারপরে বুঝতে তো পারছি। আস্তে তখন আস্তে আস্তে সেই মানে ফিল করছি যে উইন্টার। তারপরে সেই এখানে সেই আলাদা রকমের জ্যাকেট, জুতো, সেই সব তো হলো। তারপরে আস্তে আস্তে কমে, তারপরে যেটা দেখলাম যে একদম যে সূর্য নেই সেরকম নয়, বাট ওরকম সানরাইজটা হয়তো প্রায় হচ্ছে তোমার 9:30-10টার দিকে, মানে ওরকম প্রায় মানে সানরাইজ, কিংবা অনেক সময় গ্লুমি হয়ে থাকছে ওয়েদারটা, মানে দেখা যাচ্ছে না একদমই পুরো ওরকম। আর কুয়াশা। এইদিকে পুরো। আর এইদিকে সানসেটও প্রায় তোমার 3:30 3:30 নাগাদ আবার অন্ধকার পুরো হয়ে যাচ্ছে, মানে ওইদিকে আমাদের পুরো। এখানেও তাই হচ্ছে। হ্যাঁ, আমাদের হ্যাঁ, এখানে মানে প্রায় যে 3:30 3:30 হ্যাঁ, সূর্য ডুবে যাচ্ছে, 4টায় সূর্য ডুবে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওরকমই এখন হয়ে একটু যায় মানে গরম হচ্ছে। হয়তো ওরকমই মেঘলা মেঘলা গ্লুমি থাকলো, তারপরে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, ওই 3:30 4টে নাগাদ পুরো অন্ধকার হয়ে গেল। তো সেটাই লাগে যে সেই অফিস যাচ্ছি তখনও অন্ধকার, অফিস থেকে ফিরছি অন্ধকার। তখনও একদম হ্যাঁ, এটা রাত্রি। এটা হয়। হ্যাঁ, এটা শীতকাল মানে এখানে ভীষণ ডিপ্রেসিং আর কি, যারা থাকে তারা বোঝে ব্যাপারটা এটা। হ্যাঁ, তো মানে আমি বলতে চাইছি মানে একদম অন্ধকার মানে, মানে আমার বক্তব্যটা হচ্ছে উম, নিশীথ সূর্যের দেশ কেন বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার বক্তব্য না একদম অন্ধকার, নাকি একটু একটু হলেও রোদ দেখা যাচ্ছে, বা আমি এইরকম বলতে চাইছি মানে অন্ধকার, অথচ টাইমটা দেখে তো বুঝতে পারছি। মানে সারাটা দিন সূর্য নেই, একদম ঘুটঘুটে অন্ধকার, এটা কিন্তু আমি মানে দেখিনি। মানে হ্যাঁ একদম মানে ওটা আছে, মানে ধরো একদম গ্লুমি হয়ে গেছে, হালকা হালকা একটু সূর্যের আলো আছে, একটু কম টাইমের জন্য হয়তো ওই দুপুর 12টা থেকে হয়তো ওরকম 11টা থেকে 2টো অব্দি একটুখানি থাকলো লাইট। আর আমরা তখন তো মানে ধরো উইকডেজে তো বুঝতেও পারি না তখন অফিসের ভেতরে কখন অফিস। মানে সূর্য, হ্যাঁ, তো কখন মানে সানসেট হলো সানরাইজ হলো বুঝতেও পারলাম না। তো উইকেন্ডস তো ওটাই থাকে, যেটা খুব কম টাইমের জন্য একটু আলো আলো মনে হলো, আবজা আবজা আলো আলো, তারপরে আবার অন্ধকার হয়ে গেল। তো আমি একদম বহুদিন আগে একটা ইনস্টাগ্রামে রিল দেখেছিলাম, এরকম একটি ছেলে হঠাৎ সূর্য উঠেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে জ্যাকেট ফ্যাকেট পরে রেডি ফেডি হয়ে গেছে। আর তারপর জ্যাকেট প্যাকেট পরে যে রেডি হয়ে বেরোতে যাচ্ছে, তারপর দেখছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে পুরো। তারপর ছেলেটার মুখটা একটা কিরকম হয়ে গেছে, মানে রিলটা ওখানে একটা বজ্রপাতের মিউজিক দিয়ে শেষ হয়ে গেছে। মানে এরকম কি খুব ডিসহার্টনিং কিছু, সেটাই আর কি। এইখানে হ্যাঁ যেদিন যেদিন ধরো মানে এইবারই তো মানে লাস্ট উইকেই পুরো মানে ফুল ডে স্নোফল প্রেডিকশন ছিল, মানে পুরো সোমবার মঙ্গলবার মানে এই উইকেই। তো মানে সারাটা দিন ধরে মানে পুরো এত অব্দি পুরো মানে পুরো বরফ জমে, মানে পুরো মানে সামনেই দেখতে পাচ্ছি, মানে বাড়ির সামনেই পুরো এতটা জমে গেল বরফ। আর প্লাস আমার অফিসটা একটু আউটস্কার্টে, মানে আমারটা আমি থাকি যেরকম একটু সিটির ভেতরে, আউটস্কার্টে, তো সেখানে আরো বেশি, মানে সেখানে ঠান্ডাটাও আরেকটু 1-2 ডিগ্রি আরেকটু মানে টেম্পারেচারটা লো থাকে। আর প্লাস ওখানেও আরো বেশি মানে স্নোফল বা ওগুলো তো মানে বেশি, তো তাই জন্য ওই দুটো দিন তো মানে পুরো কন্টিনিউয়াস দেখলাম, সারাটা দিন ধরে স্নোফল হয়ে গেল। তো তারপরে আবার ওয়েডনেসডে তে কি আবার একটুখানি ঠিক হলো, আবার সূর্য উঠলো, তারপরে একটু বৃষ্টি টিষ্টি হয়ে একটুখানি ক্লিন হলো, তারপরে এখানে ক্লিনও করে দিয়ে যাচ্ছে সব। তো তাই জন্য মানে এরকম হয়, মানে কিছু কিছু দিন যেরকম মানে দেখে মনে হচ্ছে বাপরে পুরো স্নো, সারা দিন ধরে পুরো একদম মানে স্নোফল হয়ে যাচ্ছে। দেখতে ভালো লাগে কিন্তু তার পরের দিন তো মানে
তখন ওই বাইরে বেরোনোটা, হ্যাঁ মানে ঘরের ভেতর থেকে একদম মানে জানলা দিয়ে দেখছি দেখাটা খুব ভালো। সুন্দর লাগছে, খুব সুন্দর। কিন্তু তখন মানে সেই দিন তো সেই ওয়ার্ক ফ্রম হোম করতে হলো, তো তাই জন্য মানে তখন আর বাইরে বেরোনোটা তখন একটু মানে চ্যালেঞ্জিং হয়ে যায় যে বাইরে। ওটা মোটিভেশন দিতে হবে, আমি জানি। মানে যাই হোক, মানে না, নরওয়ের অবস্থাটা আরেকটু, যেহেতু ওটা নর্থের দিকে না, হ্যাঁ তো ওই জন্যই আর কি। আচ্ছা বেশ, আমরা একদম ইন্টারভিউর একদম শেষের দিকে চলে এসেছি। তো এবারে আমি জিজ্ঞেস করবো যে মানে ধরো যারা পরবর্তীকালে এখানে আসবে, নরওয়েতে আসতে হুম। চায় অনেকেই, এরকম আমি জানি। তো তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? মেসেজ দিতে চাই যে হ্যাঁ মানে এখানে ভালোই এনজয় করবে এখানে। হ্যাঁ বা উইন্টারটা সেটেল একটু ডাউন harsh যারা করতে চাইছে? definitely। হ্যাঁ মানে সেটাই, মানে উইন্টারটা একটু হার্শ ডেফিনেটলি, বাট মানে যদি তোমার মানে ভালো লাগে, যদি স্নো ভালো লাগে কিংবা ঘুরতে ফিরতে ভালো লাগে, তাহলে ইউ উইল এনজয়। আর এখানে প্রচুর বাঙালি আছে, বাঙালি অনেক সোসাইটি আছে, তো সেখানে ভালো মানে তারা খুবই ওয়েলকামিং, আর বেশ ভালো লাগবে। তো আই থিঙ্ক সেগুলো সব জায়গাতেই, মানে ইউরোপ বলো কি ইউএস বলো, সব জায়গাতেই ওইগুলো থাকেই, কানেক্ট গুলো। তো তাই জন্য ভালো, মানে এনজয় করবে যে আসবে হোপফুলি। আচ্ছা বেশ, একদমই আমার তনুকার সঙ্গে কথা বলে আজকে বেশ ভালো লাগলো। ইন্টারভিউটা আমাদের যে মানে শেষের পথে প্রায়, আমরা শেষ করব এবারে। আহ, এই যে ইন্টারভিউর প্ল্যানিংটা দেখছেন, আজ আহ, তোমার সাথে আমার কবে অক্টোবর থেকে মনে হয় আলাপ, মনে করছে না আমার ঠিক। পুজোর আগের বছর পুজোর আগে থেকে আমাদের এই পরিকল্পনাটা চলছে। অবশেষে আজকে বছরের শুরুতে 2025-এর মানে হলো আর কি ইন্টারভিউটা নেওয়া। খুব ভালো লাগছে। আমি প্রথমেই বলবো যে তনুকার সঙ্গে আমার আলাপটা, আমরা আজকেই প্রথম দুজনকে ভিডিওতে দেখলাম। আমাদের এর আগে ফোনে প্রচুরবার মানে অনেকবার কথা হয়েছে, প্রচুর কথা হয়েছে, কিন্তু দেখা হয়নি। তনুকার সঙ্গে আমার আলাপ আপনাদের হয়তো মনে থাকবে, আমি আমার পডকাস্টের এপিসোডে এসেছিল তৃষিতা, হামবুর্গে থাকে। তনুকা তৃষিতার বন্ধু, সেখান থেকে সেই সূত্র ধরেই আমার তনুকার সঙ্গে আলাপ হয়েছে। তৃষিতাকে এর তরফ থেকে ধন্যবাদ দিতে চাই। এবং তনুকা, তুমি তোমার কেমন লাগলো আমার পডকাস্টের এপিসোডে এসে একটু বলো। তাহলে আজকে তোমার মতামত দিয়ে আমাদের পডকাস্টের এপিসোডটা শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আলাপ করে, বেশ ভালো জমিয়ে আড্ডা হলো। এর আগেও অনেকবার তোমার সাথে ফোনে কথা হয়েছে, খুব মজা লেগেছে কথা বলতে। আর তারপর আর ভালো, মানে এই এপিসোড গুলো আগেও আমি দেখেছি, তারপরে তুষিতার এপিসোডটাও দেখেছি, ও আমার স্কুলের ছোটবেলার বন্ধু। তো তারপরে তো বেশ ভালো, এটা খুব মানে খুব ভালো ইনিশিয়েটিভ তুমি নিয়েছো, অনেক রকমের ইনফরমেশন পাওয়া যায়। তো মানে এটা বেশ ভালো, চালিয়ে যাও এটা, এই সাইটটা মানে তোমার চ্যানেলটা খুবই ভালো। থ্যাংক ইউ। আজকে তাহলে আমরা এই অবধি আমাদের আড্ডার সেশন আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনুরোধ, পরবাসের ফুলঝুরির সঙ্গে থাকুন, এবং পরবাসের ফুলঝুরির কি বলবো, পরবর্তী এপিসোড আসছে অনেক, কারণ মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গেছিল। একটু ব্যস্ততা কাটিয়ে আবার নিয়ে আসছি অনেক কিছু এপিসোড নিয়ে। সবাই আমার চ্যানেলটা ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা। সবাইকে অনেক নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ।